ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সারাদিন দিল্লিতে কি করলাম সেটাই তোমাদের দেখাবো। কারণ আমাদের পরের দিন ছিল হিমাচল জার্নি। তো সারাদিন দিল্লিতে আমাদের থাকতে হবে সেদিনটা আমরা। তা সেটা কিভাবে যে কাটালাম সেটাই তোমাদের দেখালাম। বেশ ভোর ভোর আমরা পৌঁছে গিয়ে সবাই খুব ক্লান্ত, মানে সবাই এত ক্লান্ত। ওখান থেকে হোটেল নিয়ে একটা আমরা ফ্রেশ হয়ে জামা মসজিদের উদ্দেশ্যে চলে গেলাম। ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের জামা মসজিদ। তো আমরা জানি এই জামা মসজিদের ইতিহাস অনেক, এটা বলে শেষ করা যাবে না। এটা করতে গেলে এটাকে নিয়েই আমাকে একটা পুরো ভিডিও তৈরি করতে হবে, হয়তো একদিন বানাবো। আমরা জানি যে এই জামা মসজিদটা তৈরি করেছিল মুঘল বাদশাহ শাহজাহান। 1650 খ্রিস্টাব্দে এটা তৈরি হয় এবং 1656 খ্রিস্টাব্দে এটা শেষ হয়েছিল। জামা মসজিদ, যাকে আমরা মসজিদে জাহান্নুমা বলেও জানি, এটা ভারতবর্ষের বড় মসজিদের মধ্যে একটা। জামা মসজিদ তৈরি লাল বেলে পাথর দিয়ে এবং হোয়াইট মার্বেল পাথর। দেখো আমি তোমাদের অনেক জুম করে ওই যে উপরে দেখো গম্বুজের উপরে পায়রাগুলো বসেছিল দেখাবার চেষ্টা করলাম। এটা অজুর জায়গা এবং উপরে সবাই নামাজ আদায় করছে। আমরাও নামাজ পড়ার জন্য ওখানে তৈরি হচ্ছি। দিল্লিতে এসে জামা মসজিদে নামাজ পড়বো না এটা তো হয় না, নামাজ তো পড়তেই হবে এখানে। এই জায়গাগুলোতে মেয়েরা নামাজ পড়ে। ওই যে জায়গাগুলো আমি দেখাচ্ছি ওগুলো মেয়েদের নামাজ পড়ার জায়গা। কত বড় এরিয়াটা দেখো। হ্যাঁ, এটাও একটা অজুর জায়গা, এখানেও অজু করা হয়। জানো তো আমাদের ভারতে প্রথম ঈদের নামাজের চাঁদ দেখা যাবে, প্রথম এলান করা হয় এই জামা মসজিদ থেকে। তারপরে আমরা ঈদের নামাজটা পড়ি। জামা মসজিদ শেষ করে আমরা চলে আসলাম লাল কেল্লায়। এখানে এটা টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা সংগ্রহ করলাম। আমাদের প্রবেশ মূল্য পড়লো 35 টাকা। তো এই লাল কেল্লা কত স্মৃতি না, ইতিহাসের কত সাক্ষী বয়ে বেড়াচ্ছে এই লাল কেল্লা। সম্রাট শাহজাহানের এটা বাড়ি ছিল। এই লাল কেল্লা সম্পর্কে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যে সম্রাট শাহজাহানের আগ্রা থেকে অনেক কষ্ট হচ্ছিল দিল্লিতে রাজধানী সামলাতে। তো তখন তিনি এই লাল কেল্লা বানান রাজপাট চালানোর জন্যে। এটা মতভেদও আছে এটা নিয়ে, যদিও সঠিক কোনটা ঠিক জানি না, কিন্তু এটাই আমার জানা ছিল। সব থেকে মজার ব্যাপার কি জানো তো বন্ধুরা, এই পুরো লাল কেল্লাটা ঘুরতে গেলে তোমাকে 2.5 কিলোমিটার পথ ঘুরতে হবে। তাহলে ভাবো কত বড় এই লাল কেল্লাটা। আরে হবে নাই বা কেন, বাদশার বাড়ি বলে কথা। আগে বাদশার আমলে ঠিক এই লাল কেল্লার পিছনেই ছিল যমুনা নদী। যদিও এখন যমুনা নদী অনেক পিছনে সরে গেছে এবং সরু হয়ে গেছে। তো আগে আমরা কি মনে করতাম যে, মানে এখনকার সময় আমরা মনে করি যে রাস্তার ধারে পজিশন খুব ভালো হয়, কিন্তু আগে কিন্তু নদীর ধারে যেসব জমি ছিল সেসব জমির প্রচণ্ড, মানে দামি জমি বলে ব্যবহার করা হতো, মনে করা হতো। কারণ তখন যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যবস্থা সব ওই নদী দিয়েই হতো, এই কারণে। তো দেখো ঢোকার মুখেই আমি ইয়া বড় একটা কামান দেখতে পেলাম। কামানটা নিয়ে সবাই হুটোপাটা শুরু করে দিল ছবি তোলার জন্যে, আমাদের বাচ্চারা। কামান বয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে বুড়োরাও আরম্ভ করে দিয়েছে। তো আমরা ওখান থেকে ঢুকতে শুরু করলাম লাল কেল্লার মধ্যে। দেখো ঢোকার সঙ্গে সঙ্গেই একটা বাজার পড়বে, বাজারটার নাম মিনা বাজার। এই বাজারটা কিন্তু আজকালের নয়, সেই বাদশার আমল থেকে। আমি শুনেছি তখন মানে রাজা বাদশাদের মেয়েরা বউরা এই বাজারে বাজার করতো। তো সেই ঐতিহ্য আজও বজায় আছে কিন্তু এখনো।
এই বাজারে ঢোকা মাত্রই নিজেরও একটু বেশ বাদশাহী বাদশাহী ফিল হচ্ছে না? বেশ ভাল লাগছে নিজের। বাজারটা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। সব কিছুই আছে। মেয়েদের জাঙ্ক অর্নামেন্টস, মানে প্লেট বাটি পাথরের জিনিসপত্র, আরো মিনা করা খোদাই করা প্রচুর জিনিস ছিল এই বাজারটাতে। ড্রাই ফ্রুট। তো দেখতে দেখতে আমরা এর ভিতরে ঢুকে গেলাম। এর ভিতরে ঢুকে দেখলাম দেওয়ানি আম, দেওয়ানি খাস, এছাড়া ছিল রংমহল। এটা দেখতে পাচ্ছেন ময়ূর সিংহাসন। আমি শুনেছি এই ময়ূর সিংহাসনে অনেক মণি মাণিক্য কোহিনূর খচিত ছিল। তো নাদির শাহ পারস্য থেকে এসে অনেক সময় তো অনেকেই লুণ্ঠন করেছে, নাদির শাহ লাস্ট লুণ্ঠন করে নিয়ে এটা চলে গেছিলেন। আজকে সেই কোহিনূর হীরা কিন্তু আছে শুনেছি, কিন্তু জানি না কিভাবে উদ্ধার হবে সেই কোহিনূর হীরা। তো যাই হোক, এরপরে চলে গেলাম খাস মহলের দিকে। দেখো কি সুন্দর কারুকার্য, তাই না? প্রত্যেকটা জিনিস দেখার মতন। শুধু কাজগুলো দেখো, কাজগুলো তোমাদের দেখাই, দেখো কিভাবে করেছিল এগুলো। এগুলো সব রানী বা রাজকুমারীদের থাকার জায়গা ছিল। মানে এত বড়, ঘুরতে ঘুরতে পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে। তো সেই সময় দেখলাম বাইরে থেকে একটা মিউজিক টিম এভাবে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। তো ওদেরকে আমি ক্যাচ করলাম। বেশ ওদের ড্রেস পার্ট আমার খুব ভালো লেগেছিল, যদিও ফরেনার মনে হচ্ছে। তো ওখান থেকে বার হয়ে আমি জামা মসজিদের পাশে দিল্লিতে আমি জুতোর দোকানগুলো দেখছিলাম, কারণ আমার ছেলে জুতোর জন্য অনেক বায়না করছিল। তো ভাবলাম মার্কেটটাও ঘুরে দেখি। এটা চিনতে পারছো? ওরা বলে শক্করকান্দি, আমরা লাল আলু বা রাঙা আলু। তোমরা কি বলো কমেন্টসে জানিও। ভাবলাম ওটা কোনোদিন আমি খাইনি, শুনেছি শক্করকান্দি পোড়া খুব মানে টেস্টি আর কি। তো ভাবলাম আমি একটু খেয়েই দেখি। তো ওখান থেকে বার হয়ে মশলাদার যেটা রাঙালু পোড়া বা লাল আলু পোড়া যাই বলো না কেন, সেটাকে খেয়ে দেখবো ভাবলাম। মেকিংটাও তোমাদের দেখিয়ে দিলাম। মানে অক্টোবরের লাস্টের দিকে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সেই সময়, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর গরম রাঙালু বা লাল আলু পোড়া বেশ তো ভালোই লাগবে না? বেশ টক টক ঝাল ঝাল। এবার আলুটাও একটু মিষ্টি। বেশ চাট মশলা ব্যবহার করেছে, তো দারুণ খেতে হয়েছে। এরপরে দিল্লির সেই বিখ্যাত চিকেন ফ্রাই। এটা মশলা মাখিয়ে প্রায় ৬-৭ ঘন্টা এরা ম্যারিনেট করে। এটা দিল্লির বিখ্যাত, মানে মুরগি ভাজা বলা হয় এটাকে। তো ভাবলাম আমরা যতবারই দিল্লিতে যাই এটা টেস্ট করিই করি। মানে দিল্লির মুরগি ভাজা খেলাম না তো কিছুই খেলাম না। প্লিজ তোমরা কিন্তু দিল্লি গেলে এই জিনিসটা ট্রাই করো।
তো এভাবেই কেটে গেল দিল্লির সারাটা দিন। কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও। আর এটাই ছিল আমাদের হোটেল দাদা।